সরি ভাই, আমাদের আসলে ফোনটা ডাইভার্ট করতে খেয়াল ছিল না এবং মাঝে মধ্যেই ফোন আসতো এবং এতে তোমাদের ক্লাস একটু ডিস্টার্ব হতো। এই জন্য আমরা আবার একটু একদম নতুন করে প্রথম থেকে লিখবো, অসুবিধা নেই এটা। ওকে, তো সাউন্ড তো বোঝা যায় না, এই জন্য আমরা আবার একটু একদম নতুন করে প্রথম থেকে লিখবো। ওকে, উপরে লেখা দেখা যাচ্ছে না বলছো? ওকে, ঠিক আছে ভাই, উপরে লিখবো না, অসুবিধা নাই। তাহলে আমরা আবার ক্লাসটা শুরু করি। যেটা বলছিলাম, এই যে বেনজিন এর সাথে CH3 CH2 CH2 Cl শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। ঠিক আছে, এইটা রাজশাহী বোর্ড, এই কোশ্চিনটা কিন্তু ভাইয়া এখন দেখা যায় তো না? ওকে, এখন দেখা যায়। ঠিক আছে, এই বিক্রিয়াটা রাজশাহী বোর্ড 2016-তে দিয়েছিল। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2016-তে। ওকে, এখন মনে একটু ভালো দেখা যাবে। ঠিক আছে, এখন ভালো দেখা যাবে ভাই। এখন মনে একটু, তো দেখো রাজশাহী বোর্ড 2016-তে এই বিক্রিয়াটা দিয়েছিল এবং দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই কি করবে জানো? এই যে কোনো, আমরা জানি বেনজিনের 6টা কার্বন সমতুল, 6টা হাইড্রোজেন সমতুল, যে কোনো হাইড্রোজেন আমরা প্রতিস্থাপন করতে পারি। এই যে এই সেলের সাথে বের হয়ে চলে যাবে, গিয়ে এই যে এইটা তৈরি করবে এবং বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় এইটা পূরণ করে, প্লাস এই সেল, অর্থাৎ প্রোপাইল বেনজিন বা নর্মাল এন প্রোপাইল বেনজিন, এটা তৈরি করবে। এন প্রোপাইল বেনজিন বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় এইটা পূরণ করবে, বাট এইটা কিন্তু হবে না। এইটা হবে না, কেন হবে না? দেখো আমরা একটু বিক্রিয়াটা করি, তাহলে বুঝতে পারবে। এবং এটাই কিন্তু অপশনের প্রথমে দেওয়া আছে, এন প্রোপাইল বেনজিন, এইটা হবে না। তাহলে দেখি আমরা একটু কি হবে, খেয়াল করো ভাইয়া। আমরা যদি এই বিক্রিয়ার কৌশলটা দেখি, যদি আমরা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কৌশলটা দেখি, তাহলে কি দেখতে পাবো? দেখো CH3 CH2 CH2 Cl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, ওই যে প্রথম ধাপ, ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপাদন। তো এই ধাপে কি হয় দেখো, তোমার জানো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো একটা লুইস অ্যাসিড। সে কি করবে, এই যে ক্লোরিনটা ইলেকট্রন টেনে এর কাছে চলে আসবে, Al Cl4-, আর প্রোপাইল মূলকটা ইলেকট্রন ক্লোরিনকে হারিয়ে CH3 CH2 CH2 প্রোপাইল কার্বনিয়াম তৈরি হবে। প্রোপাইল কার্বনিয়াম তৈরি হবে। আমি তোমাদের সুবিধার্থে এই জায়গাটা একটু ভেঙে লিখি, এটা লিখে প্রোপাইল। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ভাইয়া, আমরা অ্যালকিনের প্রস্তুতির বিক্রিয়ায় দেখেছি, মার্কোনিভের ক্রিয়ায় দেখেছি যে যদি কোনো যৌগের বিক্রিয়ায় কার্বনিয়াম তৈরি হয়, কি তৈরি হয়? কার্বনিয়াম তৈরি হয়, তাহলে যে কার্বনে পজিটিভ তাপ তৈরি হবে, তার পাশের কার্বনটা দেখতে হবে যে এখান থেকে হাইড্রোজেন বা মিথাইল গ্রুপ শিফট হয়ে ডিগ্রি চেঞ্জ হয় কিনা। এটা 1 ডিগ্রি না, এই যে হাইড্রোজেনটা ইলেকট্রন নিয়ে যদি এর কাছে চলে যায়, অর্থাৎ এখানে হাইড্রাইডটা যদি শিফট করে, স্থানান্তর হয়, তাহলে কি হবে? CH3 CH, এই যে চলে গেলে এটা পজিটিভ চার্জ, আর এ তো CH3 হয়ে যাবে। এইটা তৈরি হবে কিনা বলো? এইটা যদি তৈরি হয়, তাহলে তোমরাই বলো বেনজিনে কি দেখি আমরা? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেনজিনের কার্বনের সাথে কোন কার্বন যুক্ত হবে? যে কার্বনে পজিটিভ চার্জ থাকবে, মানে CH, এই যেখানে CH3, অর্থাৎ এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিন, অর্থাৎ নর্মাল বেনজিন মানে প্রোপাইল বেনজিন হবে না, আইসোপ্রোপাইল বেনজিন হবে। কেন? এই যে কৌশলে দেখছি প্রথমে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোপাইল কার্বনিয়ামই হয়েছিল, কিন্তু তার পাশের কার্বনের হাইড্রোজেন যদি শিফট করে তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। আমরা জানি 2 ডিগ্রি কার্বনিয়াম 3 ডিগ্রির চেয়ে 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী,
তাই ওটাই তৈরি হবে, এবং এই কার্বনটাই তখন বলয়ের সাথে আসলে যুক্ত হবে। এইটা হবে না, এইটা হবে না। তাহলে এইটা না হয় কোনটা হচ্ছে আমরা দেখলাম, এইটা না হয় হবে এই যে এইটা CH3 আইসোপ্রোপাইল বেনজিন। তোমরা আমাকে বলো এইটা ক্লিয়ার কিনা। এইটা যদি তোমরা ক্লিয়ার হও তাহলে আমরা এখন এমসিকিউটা দেখবো, রাজশাহী বোর্ডের যে এমসিকিউ সেইটা এখন আমরা একটু দেখব। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে এইটা তোমরা ক্লিয়ার কিনা। না ইমরান, এগুলো হচ্ছে সাধারণ নাম। যদি কোনো যৌগ থেকে নর্মাল হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয় তাহলে সেটা আইসো উচ্চারণ করা হয়। ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। সমাপ্তি লিখেছো ক্লিয়ার, কান্তা ক্লিয়ার, এম খান ক্লিয়ার, কুরজান কান্তা ক্লিয়ার, থ্যাংক ইউ সামি, সবাই ক্লিয়ার লিখেছে। ওকে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমরা দেখলাম। দেখো আমি দেখাচ্ছি তোমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন। রাজশাহী বোর্ড এইটাতে নাই, এইটাতে আছে এমসিকিউ হচ্ছে। দেখো ভাই একটু রাজশাহী বোর্ড 16, এই যে রাজশাহী বোর্ড 16, এই যে দেখো ভাই, দেখা যাচ্ছে তো না? ওকে আমার মনে হয় এখন দেখা যাচ্ছে। এই যে দেখো নিচের উদ্দীপক থেকে 79 ও 80 নম্বর প্রশ্নের উত্তর দাও। 79 নম্বর কি আছে, এ যৌগটি কি? এটা সোডিয়াম বেনজয়েড, তাহলে এ যৌগটা কি হবে? বেনজিন। আর এ দেখো এটা হলো বেনজিন, তাহলে এ যৌগটা হলো বেনজিন। এর সাথে যে প্রোপাইল বিক্রিয়া করলে বি, এখানে কি বলছে, বি এর নাম কি দেখছো? প্রথমে দেওয়া আছে এন প্রোপাইল বেনজিন, আর বি নাম্বার দেওয়া আছে আইসো প্রোপাইল বেনজিন। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এ নাম্বারটা পূরণ করবে, উত্তর হবে আসলে বি নাম্বার। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এবং গত দিনের আমরা যে কৌশল দেখেছি এবং বাকি কৌশলগুলো তোমাদেরকে দেখতে বলেছিলাম, কেউ কোনোটাতে কোনো প্রশ্ন করনি বা এই কৌশলটা লাগবে, তার মানে আমি ধরে নিচ্ছি তোমাদের কারো কোনো প্রবলেম নাই। তারপর আমাকে বলো বেনজিনের যতগুলা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আমরা দেখেছি, কোনো কৌশলে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। যে কোনোটা, অ্যালকাইলেশন, নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, যে কোনোটাতে তোমার কোনো প্রবলেম আছে কিনা আমাকে প্লিজ একটু বলো, কোনোটাতে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে মাথায় থাকে যেন এটা যে কোনো এরকম যৌগের সাথে যখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করবো, যেখানেই তোমরা কার্বনিয়াম তৈরির বিক্রিয়া দেখবা না কেন, যেখানেই তোমরা কার্বনিয়াম তৈরির বিক্রিয়া দেখবা, যদি কার্বনে পজিটিভ চার্জ তো সৃষ্টি হবে স্বাভাবিক, যদি তার পাশের কার্বনের হাইট, এবং এটা কিন্তু আজকে না, থ্যাংক ইউ সবাই লিখেছ, নো প্রবলেম। তানি লিখেছ ক্লিয়ার, নো স্যার, থ্যাংক ইউ। রাইমা লিখেছ নো প্রবলেম, প্রবলেম নাই, থ্যাংক ইউ সো মাচ, কোনো প্রবলেম নাই। ওকে, তো এই যে হাইড্রাইড বা মিথাইল শিফটিংয়ের ব্যাপারটা যে আমরা আজকেই প্রথম করছি তা না, কিন্তু এর আগেও কিন্তু এটা আমরা আসলে করেছি। ওকে, তাহলে এইটা আমরা দেখে ফেললাম। এইবার একটু আসি আমরা যে এখন দেখো যেটা বলছিলাম আমরা, বেনজিনের সঙ্গে যখন আমরা এই মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করাই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সঙ্গে যখন আমরা মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া করেছিলাম, কি বলেছিলাম ভাই? বেনজিন বলয়ের যে কোনো কার্বনে মিথাইল মূলকটা যুক্ত হতে পারে। কি বললাম? বেনজিন বলয়ের যে কোনো কার্বনে মিথাইল, বেনজিন বলয়ের যে কোনো কার্বনে মিথাইল মূলকটা যুক্ত হতে পারে। অ্যাসাইল যৌগ জিনিসটা আরেকবার বলতে বলছো, এই মূলকটাকে আমরা অ্যাসাইল মূলক বলি। আর সিও, এই মূলকের নাম হচ্ছে অ্যাসাইল। আর এর মান যদি আমরা মিথাইল বসাই তাহলে এটা, এবং অ্যাসাইল মূলকের উচ্চারণ হয় অ্যালকানয়েল।
অ্যাসাইল মূলকের উচ্চারণ হচ্ছে অ্যালকানয়েল। তাহলে এটার নাম যেমন ধরো এটা বসালাম আমরা, 2 কার্বন, এটার নাম হলো ইথানয়েল, ইথানয়েল ক্লোরাইড, ইথানয়েল ক্লোরাইড। যদি তুমি 3 কার্বন হতো প্রোপানয়েল ক্লোরাইড, 4 কার্বন হলে বিউটানয়েল ক্লোরাইড। আর সিও এটা হলো, এটাই হলো অ্যাসাইল মূলক, অর্থাৎ আর সিও এই জিনিসটাকে বলি আমরা অ্যাসাইল মূলক। ঠিক আছে, কিছু জিনিস একটু ভাইয়া তোমরা বন্ধু বান্ধব আলোচনা করে একটু ঠিক করে নিও, বুঝছো? এগুলো কিন্তু খুব ইজি জিনিস। আর কি মূলক, অ্যালকাইল মূলক, আর সিও কি মূলক, অ্যাসাইল মূলক, এইগুলো নিয়ে যদি তোমরা আলোচনা করো তাহলে ওই যে বলেছে একটু স্লো হচ্ছে পড়া, তাহলে পড়াগুলো আরও স্লো হয়ে যাবে। ঠিক আছে, এই মূলকগুলো এই অর্গানিক কেমিস্ট্রি এই জায়গায় এসে না চিনলে তো ভাই প্রবলেম। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা যখন বেনজিনের সঙ্গে এই অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করব, আমরা বেনজিনের যে কোনো কার্বনে অ্যালকাইল মূলকটা যুক্ত করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমরা যদি এই টলুইন নিয়ে যদি আলোচনা করি, মানে টলুইনের সঙ্গে যদি আমরা মিথাইল ক্লোরাইড মূলকটা যুক্ত করতে চাই, তাহলে এই মিথাইল মূলক কিন্তু যে কোনো কার্বনে যুক্ত হতে পারবে না। এই মূলকটা যে কার্বনে যুক্ত হতে বলবে সেই কার্বনে যুক্ত হবে। এই মূলকটা কোন কার্বনে যুক্ত হতে বলবে সেটা দেখার আগে আমরা একটু দেখে আসি কোন অবস্থাটার নাম আসলে কি, অ্যারোমেটিক যৌগের কোন অবস্থানটার নাম আসলে কি। কমপ্লিট, কমপ্লিট। বিলটা নিয়ে যাবেন না, এখন বিলটা নিয়ে যাবেন না? না না, অসুবিধা নেই। জসিম কত দিবে? আচ্ছা জসিম, আচ্ছা আচ্ছা, এই যে দেখো ভাই, মনে করো এটা হলো বেনজিনের যে কার্বনে মূলক যুক্ত থাকবে, বেনজিনের যে কার্বনে মূলক যুক্ত থাকবে সেই কার্বনটা হবে 1 নাম্বার কার্বন। না কেন কে বললো? কই বানি না, আমি ডাইভার্ট করে রাখছি তো। এই যে দেখো ভাই, যে কার্বনে মূলক যুক্ত থাকে সেটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, 6। আবার একইভাবে এদিক দিয়েও যেতে পারি আমরা। 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6। অর্থাৎ এই 2 নাম্বার, এটা 2 হলে এটা 6, এটা 2 হলে এটা 6, অর্থাৎ 2 এবং 6 এই দুইটা অবস্থানকে বলি আমরা অর্থ অবস্থান বা অর্থ পজিশন। এই দুইটা অবস্থানকে বলি আমরা অর্থ অবস্থান। 3 এবং 5, 3 এবং 5 এই দুটো অবস্থানকে বলি আমরা মেটা অবস্থান, মেটা অবস্থান। আর এই 4 নাম্বার অবস্থানটাকে বলি আমরা প্যারা অবস্থান, প্যারা অবস্থান। ওকে, এখন তাহলে পজিশনগুলো আমরা জেনে গেলাম। যেমন এটা 1 নাম্বার কার্বন, তাই না? তাহলে এটা অর্থ অবস্থান, এটা হলো অর্থ অবস্থান, এটা মেটা অবস্থান, এটা হচ্ছে মেটা অবস্থান, আর এটা হলো প্যারা অবস্থান। এখন পরবর্তী মূলকটা কি এখানে দিব, মানে অর্থতে দিব, না মেটাতে দিব, নাকি প্যারাতে দিব? এইটা ডিপেন্ড করে এই মূলকটা কোন শ্রেণীর। এই মূলকটা যে জায়গায় যুক্ত হতে বলবে এরা সেই জায়গায় যুক্ত হবে। কি বললাম ভাই? এই মূলকটা, এই পরবর্তী মূলকটাকে যে জায়গায় যুক্ত হতে বলবে ও সেই জায়গায় যুক্ত হবে। তো এই যে ভাইয়া, এই নির্দেশিত মূলক কিন্তু এই জন্য 2 প্রকার। তোমরা তো মনে করো ভাই কেন 3 প্রকার হওয়া উচিত, অর্থ, মেটা, প্যারা? না, 2 প্রকার। একটা হলো অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ যে মূলকগুলো পরবর্তী মূলককে এটাতে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে তারা এটাতেও করে। যদি বলো ভাইয়া কেন, একটু পরে আমরা আলোচনা করব। আর একটা হচ্ছে মেটা। মাথায় থাকে যেন যে এই যে মূলকটা যুক্ত আছে, এই মূলকটা পরবর্তীতে আরেকটা যে মূলক প্রবেশ করবে তাকে এখানে এখানে না এখানে প্রবেশ করাবে, সেটা ডিপেন্ড করবে ওর ক্যারেক্টারের উপর, এবং ওর উপর ভিত্তি করে এটা 2 প্রকার মূলক হয়। একটা হচ্ছে অর্থ প্যারা, মানে যে মূলকটা পরবর্তী মূলককে প্রবেশের জন্য অর্থ পজিশনে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে সেটা হচ্ছে অর্থ, আর যেটা মেটাতে প্রবেশের ক্ষেত্র প্রস্তুত করে সেটা হচ্ছে মেটা। তা নিয়ে কি লিখতে? আচ্ছা, তাহলে 1 নাম্বার কার্বনের পজিশনকে কি আইসো পজিশন
বলা হবে আইসো পজিশন হবে, ওই 1 আর 4 মিলে আমরা প্যারা বলি, ওর সাপেক্ষে তো বাকিগুলা করছি, ওইটার সাপেক্ষে তো বাকিগুলা করছি আমরা, ঠিক আছে? ওকে, তো প্লিজ তাহলে আমরা দেখলাম অর্থ, প্যারা, মেটা, মূলক দুই প্রকার, একটা অর্থ প্যারা, একটা হচ্ছে মেটা। এখন এ পরবর্তী মূলককে কোন জায়গায় প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করবে সেটা ডিপেন্ড করবে ওর গঠনের উপর। মজার ব্যাপার হলো এই এমসিকিউটা তোমাদের ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত খুব বেশি দেয়। সেটা হচ্ছে নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক। তোমরা মনে রাখবা যে সকল মূলকে পাই বন্ধন থাকে, যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক। যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা হচ্ছে মেটা নির্দেশক, মাথায় রাখবা। এটা প্রায় পরীক্ষায় তোমাদের ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কোনটি অর্থ প্যারা নির্দেশক, কোনটি মেটা নির্দেশক, তো মাথায় রাখবা যে সকল মূলকে পাই বন্ধন থাকে তারা মেটা নির্দেশক। যেমন অ্যালডিহাইড, দেখো অ্যালডিহাইডে কিন্তু পাই বন্ড আছে, এটা হচ্ছে মেটা নির্দেশক, এটা মেটা নির্দেশক। তারপর দেখো অ্যাসিড, এই যে অ্যাসিড এখানে দেখো পাই বন্ড আছে, মেটা নির্দেশক। ওকে, তারপর দেখো ভাইয়া নাইট্রোমূলক, এই যে নাইট্রোমূলকের গঠন তো এরকম যে দুটা থাকে সমযোজী, একটা থাকে সন্নিবেশ বন্ধন, দেখো পাই বন্ড আছে, মেটা নির্দেশক। তারপর দেখো সায়ানাইড পাই বন্ড আছে, মেটা নির্দেশক। যেসব মূলকে পাই বন্ড থাকবে মাথায় থাকে যেন সেগুলো হচ্ছে মেটা নির্দেশক। কে মনে থাকবে? যেসব মূলকে পাই বন্ড থাকবে তারা হচ্ছে মেটা নির্দেশক। এখন দেখো ওএইচ মূলক, এখানে তো পাই বন্ড নাই, তার মানে এটা অর্থ প্যারা নির্দেশক। অ্যামিনো মূলক অর্থ প্যারা নির্দেশক, সিএল অর্থ প্যারা নির্দেশক। তাহলে মাথায় থাকে যেন, তোমরা আমাকে প্লিজ বলো, চিনতে পারবা কিনা বলো কারা অর্থ প্যারা, তোমরা আমাকে প্লিজ একটু বলো যে তোমরা এটা পারবা কিনা। পরীক্ষায় যদি এমসিকিউ দেওয়া হয়, এমসিকিউ ব্রডে পড়ে আসতেছে, কেন হচ্ছে সেটা, তোমরা এমসিকিউর জন্য পারবা কিনা বলো যে কোনটি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, কোনটি মেটা নির্দেশক, পারবা কিনা? ইমরান লিখেছো পারবো ভাইয়া, প্রত্যাশা পারবো, ইনশাল্লাহ। থ্যাংক ইউ হৃদয়, ঝিলিক সবাই লিখেছো পারবো, থ্যাংক ইউ। খালি দেখবা যে মূলকগুলোতে পাই বন্ড থাকবে তারা মেটা, আর যেগুলোতে পাই বন্ড থাকবে না তারা হচ্ছে অর্থ প্যারা। গেল। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছি বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ বেনজিনে পাই ইলেকট্রন থাকে। যেহেতু বেনজিনে পাই ইলেকট্রন থাকে, পাই বন্ড আছে, ফলে ইলেকট্রন আকর্ষী বিকারক, এরা তো পজিটিভ চার্জ ধর্মী হয়। এই ইলেকট্রন আকর্ষী বিকারগুলো সহজেই বেনজিন বলয়কে আক্রমণ করতে পারে। যেহেতু বেনজিনে পাই ইলেকট্রন আছে, তাহলে স্বাভাবিক পাই ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে, পাই ইলেকট্রনের ঘনত্ব বাড়লে, পাই ইলেকট্রনের দেখা যায় তো না, হ্যাঁ, পাই ইলেকট্রনের ঘনত্ব বাড়লে, এটা যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে অবশ্যই ইলেকট্রনাকর্ষী বিক্রিয়ায়, পাই ইলেকট্রনের ঘনত্ব বাড়লে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়ায় অধিক সক্রিয় হয়। এটা যেন মাথায় থাকে ভাই, পাই ইলেকট্রনের ঘনত্ব বাড়লে, অর্থাৎ এখানে যদি ইলেকট্রন বেড়ে যায় কোনো ধরো তুমি কারোর সাথে, কথা আমি প্রায়ই বলি যে তুমি কারোর সাথে বন্ধুত্ব করেছ, যদি তার তুমি বন্ধুত্ব করেছো টাকা দেখে, তো তার টাকার পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে তোমার বন্ধুত্ব গাঢ় হবে। টাকার পরিমাণ কমে গেলে কি হবে? বন্ধুত্ব নর্মাল হয়ে যাবে। তো এই যে বেনজিন বলয়ে
ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো আক্রমণ করে এই পাই ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে। তো ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তাহলে এর আক্রমণের পথও শিথিল হবে, বেড়ে গেলে আক্রমণের পথও বেড়ে যাবে। তাই বলা হচ্ছে পাই ইলেকট্রনের ঘনত্ব বাড়লে ইলেকট্রন আকর্ষী বিকারক অধিক ইলেকট্রন বিক্রিয়ায় অধিক সক্রিয় হয়। মজার ব্যাপার হলো যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, এরা বেনজিন বলয়কে সক্রিয় করে। মাথায় থাকে যেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। মাথায় থাকবে এটা, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এইটা যেন তোমাদের মাথায় থাকে, মনে থাকবে যে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। কেন জানো? দেখবা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে, ফলে আর মুক্ত জোড় ইলেকট্রনগুলো তো হলো পাই ইলেকট্রন। এই তো কি নিজেদের মধ্যে আলোচনা করছো ভাই? নিষ্ক্রিয় বলতে বোঝাচ্ছে ইমরান, নিষ্ক্রিয় বলতে বোঝাচ্ছে যে বেনজিন বলয়ের যে কার্যকারিতা ছিল সে কমায় দেওয়া। নিষ্ক্রিয় করা মানে কি? কাউকে নিষ্ক্রিয় করা মানে কি? তার যে কাজের গতি সেটা কমায় দেওয়া, কাজের গতি কমায় দেওয়াকেই বলে নিষ্ক্রিয় করা। তো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে ইলেকট্রন দেয়। অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে ইলেকট্রন দেয়, ফলে বেনজিন বলয় স্বাভাবিক ইলেকট্রন পেয়ে আরো সক্রিয় হয়ে যায়। আর যারা মেটা নির্দেশক, তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয়, ফলে বেনজিন বলয়টা আরো নিষ্ক্রিয় হয়ে যায়। তো আমরা এখন দেখব, তাই মাথায় থাকে যেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, আর মেটা নির্দেশক গ্রুপ যারা, তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। কামরুজ্জামান কাউসার, বেনজিন কি অ্যারোমেটিক যৌগের প্রাথমিক সদস্য? অ্যারোমেটিক যৌগের প্রধান উৎসই হচ্ছে বেনজিন, প্রাথমিক সদস্য না। প্রাথমিক সদস্য বলে কোনো কথা আছে? সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সেটা আরো ছোট, মানে কম কার্বনিত অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের প্রধান উৎসই হচ্ছে বেনজিন। তো যাক, এখন আমরা বললাম যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তারা বেনজিন বলয়কে সক্রিয় করে, কারণ তারা বেনজিন বলয়কে পাই ইলেকট্রনটা দান করে। আর যারা মেটা নির্দেশক, তারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, কারণ বলয় থেকে তারা ইলেকট্রনগুলো তার দিকে টেনে নেয়। এখন আমরা একটু দেখতে চাই যে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ থাকার কারণে এই বেনজিন বলয়ের সক্রিয়তা কেন বাড়ে বলছি, আর কেন পরবর্তী মূলকটা আসলে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হয়। দেখো একটু, ধরুন আমাদের পরীক্ষায় দেওয়া হলো অ্যালকোহলটা অর্থ প্যারা নির্দেশক কেন। আমরা জানি এই যে বেনজিনের যে পাই ইলেকট্রনগুলো আছে, এরা প্রতিনিয়ত সঞ্চারণ হয়। এই যে এ যখন এখানে আসে, এ তখন এখানে যায়, এ তখন এখানে যায়, তাই আমরা লিখতে পারি এই যে এইভাবে, মানে প্রতিনিয়ত ঘুরছে। এই জন্য তো বিজ্ঞানী কেকুল কি করেছিলেন? বেনজিনের মধ্যে গোল দিয়েছিলেন, অর্থাৎ ভিতরের ইলেকট্রনগুলো আবর্তন হচ্ছে বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে এই গঠনগুলোকে আমরা কি বলি? আসলে এই গঠনগুলোকে বলি আমরা রেজোনেন্স গঠন বা অনুরণন গঠন। রেজোনেন্স গঠন, এই রেজোনেন্স গঠন জিনিসটা আসলে কি? যে সঞ্চারণশীল এগুলো তোমাদের কনসেপ্ট বুক যেটা আমি দিয়েছি সেখানে সংজ্ঞাগুলো লেখা আছে, যে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে একই ধর্ম বিশিষ্ট
একই ধর্ম বিশিষ্ট সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কারণে একই ধর্ম, কারণ এই যৌগের ধর্ম কিন্তু একই। সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কারণে একই ধর্ম বিশিষ্ট যে বিভিন্ন গঠনের, একই ধর্ম বিশিষ্ট যে বিভিন্ন গঠনের যৌগ পাওয়া যায়, তাদেরকে রেজোনেন্স গঠন বলে, বা তাদের প্রক্রিয়াকে রেজোনেন্স বলে, তাদের প্রক্রিয়াকেই রেজোনেন্স বলে। তাহলে কি বললাম আমরা? রেজোনেন্স জিনিসটা কি আসলে? সঞ্চারণশীল, এই যে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে একই ধর্ম বিশিষ্ট যে বিভিন্ন যৌগগুলো পাওয়া যায় তাদেরকে আমরা রেজোনেন্স বলে থাকি আসলে। তার মানে বেনজিন বলয়ে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে, দেখো বেনজিনের সব কার্বনই কিন্তু একই রকম, সবগুলা সমান, কোথাও কোনো চার্জ নাই। তাই যে কোনো কার্বনেই পরবর্তী মূলকটা যুক্ত হতে পারে, যে কোনো কার্বনেই পরবর্তী মূলকটা যুক্ত হতে পারে। কিন্তু যখনই কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ যুক্ত থাকবে বলয়ের সাথে, যেমন এই যে ওএইচ গ্রুপ, এর দুটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তো এই মুক্তজোড় ইলেকট্রনগুলো কি হয় দেখো, এই ইলেকট্রনগুলো তো সঞ্চারণ করেই, এদের সাথে এ আবার সঞ্চারণ অংশ নেয়। কিভাবে? এই ইলেকট্রন যখন এখানে আসে, আলটিমেটলি এখানে একটা বন্ড ক্রিয়েট করবে, তখন তো এই কার্বন ইলেকট্রন চাপ পড়বে, তাই এই পাই ইলেকট্রন তখন এই কার্বনে চলে আসে, মানে এইভাবে আবর্তন করে। তো এখানে যা ঘটবে এখানে আমরা সেটাই দেখাবো। এই যে দেখো এখানে সেটাই দেখাবো। কি ঘটলো? অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন এসে এখানে পাই বন্ড ক্রিয়েট করলো। এই ওএইচ এর অক্সিজেনের দুটা মুক্তজোড় ইলেকট্রন ছিল, একটা বন্ড তৈরি করেছে আর একটা এক জোড়া আছেই, আর ইলেকট্রন চলে যাওয়ার কারণে এটা পজিটিভ চার্জে চার্জিত হলো। আর এই ইলেকট্রন যখন এই কার্বনে চলে আসলো, এই কার্বন তো নেগেটিভ চার্জ হবে, আর এই দুটা বন্ডের তো কোনো পরিবর্তনই হয়নি। এইটার রেজোনেন্স গঠন আমরা এটা লিখলাম। পাই ইলেকট্রন দেওয়ার কারণে ওএইচ মূলকটা এই মুক্তজোড় ইলেকট্রন বলয়কে দেওয়ার কারণে অলরেডি দেখো বলয়ের অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়ে গেছে, বলয়ের অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে, ফলে পরবর্তী মূলকটা তো এই জায়গাতেই আসতে চাইবে, কারণ অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। যেখানে ইলেকট্রন বেশি পাবে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়কটা সেখানেই যুক্ত হবে। এই কি আলোচনা করছো নিজেদের মধ্যে তোমরা এগুলো? আচ্ছা দেখো, তাহলে হয়ে গেল। এবার কি হয় দেখো, এবার ইলেকট্রন এখানে আছে বেশি, ঘুরছে তারা ভিতরে, এ যখন এখানে এসে বন্ড ক্রিয়েট করবে, আলটিমেটলি এই কার্বনে কি হবে? চাপ পড়বে, ফলে পাই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে কি ঘটবে দেখো, এখানটা যা ছিল তাই, OH, এখানে একটা মুক্ত ইলেকট্রন ছিল, থাকবেই, পজিটিভ চার্জ আছেই, ওইটুকু তার ওখানে, এখানে তো কোনো চেঞ্জ হয়নি। এই ইলেকট্রন যখন এখানে আসবে, এখানটা পাই বন্ড ক্রিয়েট হলো, আর এই ইলেকট্রনটা এখানে টেনে আসার কারণে এখানে মাইনাস, এখানে যা ছিল তাই হবে। খেয়াল করছো? এখানে অর্থ অবস্থানে দেখতেছিলাম ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে পরবর্তী মূলকটা অর্থতে যুক্ত হচ্ছিল। এখানে আবার প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বেশি, তার মানে প্যারাতেও যুক্ত হবে। ঠিক আছে? যেখানে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে, কেন বেশি হচ্ছে? এই ওএইচ মূলক দেওয়ার কারণে পরবর্তী মূলকটা আসলে সেখানে সেখানে যুক্ত হবে। এইটা যেন তোমার মাথায় থাকে। আচ্ছা, এইবার দেখি আমরা ওইটা কি কোশ্চেন পড়ছি, লিখছো? আমরা পড়ছি যে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যারা, তারা কেন অর্থপ্যারা হচ্ছে, কেন পরবর্তী মূলকটাকে অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। আবার দেখবো একটু পরে যারা মেটা নির্দেশক গ্রুপ, তারা কেন পরবর্তী মূলকটাকে মেটা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। এবার কি হবে, এখানে এই পাই ইলেকট্রনটা স্বাভাবিক এখানে যাবে, তখন এই কার্বন ইলেকট্রন চাপ পড়বে, তখন এই পাই ইলেকট্রনটা চলে আসবে এই জায়গায়। এই জায়গায় গেলে কি হয় একটু দেখে নিই আমরা।
এইটুকুর কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। এখানে এইচ থাকলো, একটা মুক্ত জোর ইলেকট্রন, পজিটিভ চার্জ ঠিকই আছে। এই বন্ডের তো কোনো চেঞ্জ হয়নি। এ যখন এখানে গেল মানে এখানে বন্ড ক্রিয়েট করলো, এই ইলেকট্রন তো এখানে আসলো মানে এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো। দেখছো অর্থতে নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ইলেকট্রন দানকারী যে গ্রুপ, অর্থাৎ যারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তারা ইলেকট্রন দান করার কারণে দেখো অর্থ, এই যে প্যারা, এই দেখো অর্থ, এই পজিশনগুলোতে নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। ফলে ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো কি হবে, ওই পজিশনগুলোতে যুক্ত হবে। এবার এ যদি এখানে চলে আসে, আবার এই ইলেকট্রনটা গ্রহণ করে আগের মতো হয়ে যাবে। অর্থাৎ এই যে এটা হবে OH, এই যে যাহা লাও তাহাই কদু, এই হয়ে গেল। খেয়াল করছো এই দুইটা যৌগের দেখো গঠন কিন্তু ভিন্ন। ওর এখান থেকে পাই বন্ড শুরু হয়েছিল আর এখান থেকে কিন্তু পাই বন্ড শুরু হয়েছে, বাট দুইটা যৌগের ধর্ম কিন্তু একই। দুইটা যৌগের ধর্ম কিন্তু আসলে একই, শুধু গঠনটা ভিন্ন হয়েছে। কেন ভিন্ন হয়েছে? সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে। ওকে, এবং এর জন্য কি হয়েছে দেখো ভাইয়া, অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়েছে, তাই পরবর্তী মূলকটা অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হতে পারে। ওকে, ক্লিয়ার এটা? আমি বুঝতে সমস্যা হচ্ছে, একটু ক্লিয়ার করে দেন। আমি তো ভাই ক্লিয়ার করেই দিচ্ছি, কোন জায়গায় সমস্যা সেটা বলতে হবে, যেগুলো একটু পড়তে হবে আর কি। হ্যাঁ, একটু ক্রিটিক্যাল জিনিসগুলো যে লিখেছে ক্লিয়ার একটু বলো তো। আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার। একটু দেখতো ভাই, বুঝছো, মানে এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, প্রয়োজনে পরে আবার ক্লাসটা টেনে নিয়ে আরেকবার দেখে নিও আর কি। প্রশ্ন আসতে পারে কি, আচ্ছা এটাকে দেখি, তারপর আমরা আরেকটা দেখি। এবার মনে করো মেটা নির্দেশক গ্রুপ, মেটা নির্দেশক গ্রুপ, যেমন অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে মেটা নির্দেশক। আমরা দেখব যে অ্যালডিহাইড মূলকটা আসলে কেন মেটা নির্দেশক, কেন অ্যালডিহাইড মূলকটা পরবর্তী মূলককে প্রবেশের ক্ষেত্রে মেটা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে, মানে কেন 3 নাম্বার এবং 5 নাম্বারে দেখো এই হলো বেনজিন বলয়ের সাথে অ্যালডিহাইড মূলক যুক্ত আছে। কি হচ্ছে দেখো, এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই বন্ধন ইলেকট্রনকে তার দিকে টেনে নেবে, আলটিমেটলি এই কার্বন ইলেকট্রন ঘাটতি পড়বে, সে তখন এই পাই ইলেকট্রনকে টেনে নেবে। মানে সিগমা বন্ধন, পাই বন্ধন, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, বন্ধন টানা, এগুলো জিনিস তোমাদের ধারণা থাকতে হবে ভাই। যেমন ফার্স্ট পেপার 3 অধ্যায় আছে। এখন যদি তোমার কোনো কিছুই কোনো বেজ না থাকে, কোনো ধারণা না থাকে, তাহলে হুট করে সে অর্গানিক কেমিস্ট্রি বোঝাটা একটু কঠিন হয়ে যাবে, বোঝা যাবে না। ওকে, একটা টপিকস আরেকটা টপিক্সের সাথে আসলে সম্পর্কিত, ওইটা অ্যাসাইনমেন্টে দিয়েছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি ঘটলো দেখি আমরা একটু। এখানে কি ঘটলো, এই ইলেকট্রন যখন এখানে টেনে নিবে, তখন আলটিমেটলি এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। হাইড্রোজেন যা ছিল তাই, এই ইলেকট্রন তখন এখানে গিয়ে বন্ড তৈরি হয়ে গেল, আর এই ইলেকট্রন যখন চলে যাবে তখন এই জায়গায় পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তার মানে অলরেডি কিন্তু অর্থ পজিশনে ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, তার মানে এই জায়গায় যুক্ত হতে পারবে না, কারণ যুক্ত তো হবে পজিটিভ চার্জ যুক্ত, এখানে তো পজিটিভ চার্জ আছে, কিভাবে যুক্ত হবে? আর এই দুই পাবলিকের কোনো চেঞ্জ নাই, যা ছিল তাই আছে। এইবার ইলেকট্রনগুলো সঞ্চারণ হবে স্বাভাবিক, আমরা জানি বলয়ের ইলেকট্রন সঞ্চারণ হয়, এটা এখানে চলে যাবে, এটা আরো সহজ। অর্থ পারাচ্ছে মেটাটা আরো সহজ। চলে গেলে কি হবে দেখি আমরা। এখানে যা ছিল সব ঠিক আছে, যা ছিল সব ঠিক আছে। এই ইলেকট্রনটা এখানে আসার কারণে এর ইলেকট্রন ঘাটতিটা ফিল আপ হয়ে গেল। এবার প্যারা অবস্থান ইলেকট্রন ঘাটতি হয়ে গেল। এই যে ইলেকট্রন যাওয়ার কারণে এই জায়গায় তো ইলেকট্রন ঘাটতি হবে, কারণ এখানে তো কোনো বন্ড থাকলো না, এখানে যা ছিল তাই থাকবে। এইবার কি হবে দেখো ভাই একটু, এইটা যখন এখানে চলে আসবে তখন আলটিমেটলি কি হবে, এখানে যা ছিল সব ঠিক আছে, এগুলোর উপর কোনো হাত দেওয়া হয় নাই। এই যে বন্ড এ যখন এখানে চলে আসবে, এইখানে তখন পজিটিভ চার্জ সৃষ্টি হবে। ওকে, এবার ফাইনালি কি ঘটবে, এই যে এই পা ইলেকট্রন এখানে চলে আসবে, এ তখন এখানে আসবে, অর্থাৎ এই অ্যালডিহাইড মূলকটা। আচ্ছা ব্যাগে শেষ করি,
লিখে শেষ করি, দাঁড়াও হ্যাঁ। সি ডাবল বন্ড ও এই যে এইচ, আর এই বন্ডটা থাকবে না, কারণ এখানে বন্ড ক্রিয়েট করে ফেলেছে, এটা এসে আর যা ছিল তাই আছে। আমরা দেখলাম অ্যালডিহাইড মূলক যখন যুক্ত ছিল, মানে মেটা নির্দেশক গ্রুপ যখন যুক্ত আছে, মেটা নির্দেশক গ্রুপ যখন যুক্ত থাকছে, ওরা যখন ইলেকট্রনটা টেনে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় ইলেকট্রন ঘাটতি হচ্ছে। দেখো তো ভাই, এই যে এখানে ঘাটতি, এখানে ঘাটতি, এখানে ঘাটতি, মানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি হচ্ছে, কিন্তু মেটা অবস্থানে কোনো ইলেকট্রন ঘাটতি হচ্ছে না। তাই পরবর্তী মূলকটা ওই মেটা অবস্থানে যুক্ত হতে চাই। এই জন্যই যারা ইলেকট্রন টেনে নেই বলয় থেকে, তারা পরবর্তী মূলককে মেটা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে, আর যারা ইলেকট্রন দান করে তারা অর্থ প্যারা পজিশনে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে। সেটি আমরা এখানে দেখলাম। এবার দেখো প্রশ্ন আসতে পারে কিভাবে পরীক্ষায়, দেখো প্রশ্নটা আসতে পারে কিভাবে। ইথাইন এইটাকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম লোহার পাইপের মধ্যে দিয়ে। 1 নম্বর বিক্রিয়া তৈরি হলো এ। 2 নম্বর বিক্রিয়ায় বলা হলো এটা নাইট্রেশন বিক্রিয়া করলো। আচ্ছা, আমি তোমাদের আবারও বলছি যে তোমাদের যদি কোনো টপিকসে একটু প্রবলেম হয়, ইমরান তোমাকে ভাইয়া একদম খাবার তৈরি করে চিবিয়ে তোমার মুখে তুলে দেওয়া তো সম্ভব না কি, ঠিক আছে? কিছু জিনিস নিজেকে, মানে তুমি ধরো টিচার তোমাকে পড়াবে না, তার অর্থ এই না যে টিচার তোমাকে একটু একদম খাওয়াই টাওয়াই দিবে। অর্গানিক কেমিস্ট্রি ক্লাসগুলো একটু ক্লিক করে দেখলেই তো হয় যে কোন ক্লাসটা সেকেন্ড ইয়ারে কোন গ্রুপে আছে, তো সেটাও টিচার আবার বেছে বেছে ওখান থেকে লিঙ্ক নিয়ে এসে তোমাকে লিঙ্ক দিবে। তো এত অলস হলে ভাই হবে না। তোমাকে অবশ্যই, মানে যদি মনে করো যে ভাইয়ের কাছে ভর্তি হয়েছি এত টাকা দিয়ে, তাহলে তার দায় আমাকে পাস করানো, আমাকে পড়ানো, আমাকে পড়তে বসানো, সব কাজটি তার। এইটা আসলে হয় না, নিজেকেও চেষ্টা করতে হবে। তোমাদের 2য় বর্ষের গ্রুপে অ্যাড দেওয়া আছে, নিয়ম হচ্ছে যে একটু ক্লিক করলে তো বোঝা যায়। যখন আমি তো সিরিয়ালি পড়াচ্ছি, অ্যালকিন অ্যালকাইন, তারপরে তো অ্যারোমেটিক যৌগ শুরু, তো 2-1টা ক্লাসে ক্লিক করলে বোঝা যায় এটা কোন ক্লাসে আছে, তাহলেই বের করা যায়। ওটাও আমাকে খুঁজে খুঁজে তোমাকে নিয়ে এসে বের করে দিতে হবে, তাহলে কিছু বলার নাই ভাই। এখানে তোমরা যারা এই ক্লাসগুলো করছো, তাহলে কি করবো ভাই, তোমরা অবশ্যই সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার গ্রুপের ক্লাসগুলো দেখবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছো। আর অবশ্যই ক্লাসগুলো খুঁজে দেখতে হবে। এত চাইলে আসলে হবে না যে টিচার তোমাকে নোট দিবে, বই দিবে, পড়াবে, তারপর আবার ওখান থেকে ক্লাসও খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে দেখাবে। আচ্ছা, এটা হলো বি। 3 নম্বর বিক্রিয়া এ, এটাকে অ্যালকাইলেশন করা হলো, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হলো সি। তোমাদের পরীক্ষায় গ নাম্বারের প্রশ্ন দিবে, গ নাম্বারের প্রশ্ন দিবে যে 1 অথবা 2 অথবা 3 যে কোনোটা দিতে পারে, বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। এটা হলো নাইট্রেশন, এটা হলো সালফোনেশন। পরীক্ষায় দিবে যে কৌশল ব্যাখ্যা করো। আর ঘ নাম্বারে বলবে বি এবং সি এর মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়। তাহলে আমরা একটু উদ্দীপক থেকে বুঝতে পারছি এটা হচ্ছে বেনজিন। এটা কি ভাই? বেনজিন। তাহলে এটাকে যদি নাইট্রেশন করি, তাহলে বিটা হচ্ছে নাইট্রোবেনজিন, বিটা হচ্ছে নাইট্রোবেনজিন। শোনো, একটা কথা বলি ভাই তোমাদের, সেইটা হচ্ছে আমরা মানুষটাই এরকম যে যদি কাউকে কলিজা কেটে খাওয়ানো হয়, তারপরেও লবণ কম হয়েছে, তাহলে তোমার উজ্জ্বল ভাই বলো, আমিও তো অত পরিশ্রম করি না, বাদ দিলাম আমাকে, আমি খুব ফাঁকিবাজ টিচার। বাট উজ্জ্বল ভাই তো খুব পরিশ্রম করছে তোমাদের অনলাইনে। তার মাঝখানে এক সপ্তাহ একটু প্রবলেম ছিল, আমি তার কাছে থেকে আমি জানি তার একটু প্রবলেম ফেস করছে সে একটা ব্যাপারে, ফলে কয়েকদিন তোমাদের ক্লাসটা অফ রাখছে। এবং আমি দেখলাম এতে তোমাদের যে পরিমাণ নেগেটিভ কমেন্ট, অর্থাৎ উনি এতদিন ধরে যে তোমাদেরকে দিয়ে আসলেন সেটা পুরোটাই ম্লান। মানে এক জ্ঞানী ব্যক্তির কথা যে তুমি কোনো মানুষের জন্য 99 দিন করবা, একদিন করতে পারবা না, দেখবা ওই একদিনের কথাটাই তারা মনে রাখবে, 99 দিনের কথা তারা মনে আসে ভুলে যাবে। এটা স্বাভাবিক। তো উজ্জ্বল ভাই তো তোমাদের রাত জেগে দিন জেগে তো তোমাদের কম পরিশ্রম করে নাই, তো হঠাৎ করে তার একটা, এটা তো জানার চেষ্টা করলে না ভাই হঠাৎ করে দিচ্ছে না, কি প্রবলেম ফেস করছে। বাট দেখলাম নেগেটিভলি তোমরা খুব কমেন্ট করলা। তো সেই মানুষটা তো কাজ করার অনুপ্রেরণা এমনি হারে। আমরা কেউ কোনো, তোমরা একটা নোট শেয়ার দিলে আমরা কেন ভাইয়া তোমাদেরকে লিখি কংগ্রাচুলেশন, আরও এগিয়ে যাও, ভালো করো। এই ভালো ভালো কথাগুলো শুনলে কাজ করার আসলে আগ্রহ বাড়ে। আর
যখন নেগেটিভলি মানে পরিশ্রম করার পরও দেখছি আমি নেগেটিভলি কথা শুনতে হচ্ছে, আলটিমেটলি জিনিসটা প্রতি খুব কষ্টদায়ক হয় আসলে। ওকে, ওকে তাক যাক, দেখো তাহলে এইটা হলো আমাদের নাইট্রোবেনজিন আর এটা হলো আমাদের টোলুইন। এটা আমরা উদ্দীপক থেকে বুঝতে পারছি। তাহলে কি দাঁড়ালো, আমাদের এ নম্বর যৌগটা হলো বেনজিন, বি নম্বর যৌগটা হলো নাইট্রোবেনজিন, সি নম্বর যৌগটা হলো টোলুইন। ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষা হয়তো দিতে পারে গ নাম্বারে যে 2 এবং 3 যে কোনো একটা দিতে পারে, বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, এটা দিতে পারে। আর ঘ নাম্বারে দিবে বি এবং সি দুটা যৌগের মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়। তাহলে খেয়াল করো, নাইট্রোবেনজিনে মেটা নির্দেশক গ্রুপ যুক্ত আছে। কে যুক্ত আছে? মেটা নির্দেশক গ্রুপ। আর এখানে আছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যুক্ত থাকলে তারা অবশ্যই বেশি সক্রিয় হয়। তার মানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় ওকে, তো যেটা বলছিলাম ভাইয়া তোমাদের, তাহলে নাইট্রোবেনজিনটা সরি টোলুইনটা নাইট্রোবেনজিনের তুলনায় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়। কেন অধিক সক্রিয়? কারণ এখানে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ আসলে যুক্ত আছে। এটা সবসময় মাথায় রেখো ভাইয়া, যে প্রয়োজনটা কিন্তু তোমার, প্রয়োজনটা যেহেতু তোমার, ফলে আমার চেয়ে তোমার তাগিদটা কিন্তু বেশি থাকতে হবে। বা তুমি যদি মনে করো যে আপনাকে আমি কন্ট্যাক্ট করেছি অতএব আমি এগুলো দিতে বাধ্য, তো আমি দিতে বাধ্য, এটা ঠিকই বলেছো আসলে। বাট সেবা জিনিসটা তো আসলে মনের ব্যাপার। তুমি যদি মন থেকে সেই জিনিসটাকে তার কাছ থেকে না পাও, সেটা কি পরিপূর্ণ পাওয়া হয়ে ওঠে ভাই বলো তো? তাই খাটবা নিজে। একটা প্রবলেম ফেস করছো, অনেকক্ষণ তো পরিশ্রম করার ভাবছো প্রবলেম ফেস করেছি, আমি আধা ঘন্টা সময় নষ্ট করব, তো টাকা দিয়ে অমুক টিচারের কাছে পড়ছি কেন? আসলে তুমি আধা ঘন্টা সময় নষ্ট করে যদি প্রবলেমটা সলভ করো, এতে যে তোমার কি লাভ হবে এটা তুমি চিন্তাও করতে পারবে না। এতে কিন্তু কোনো লস নেই ভাইয়া, ঠিক আছে? ওকে, তাহলে মাথায় থাকে যেন টোলুইনটা হচ্ছে নাইট্রোবেনজিন হচ্ছে অধিক সক্রিয়। কারণ এটা অর্থপ্যারা নির্দেশক, এটা মেটা নির্দেশক। দেখবা তাহলে হয়ে যাবে। এখন একটা জিনিস পোলাপান প্রায় ভুল করে, দেখো ভাইয়া, এই যে 6 কার্বন বিশিষ্ট এই বেনজিন বলয়টাকে বলি আমরা বেনজিন নিউক্লিয়াস। বেনজিন নিউক্লিয়াস, 6 কার্বন বিশিষ্ট বেনজিন বলয়কে বলি আমরা বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর তার সাথে যে অ্যালিফেটিক মূলক যুক্ত থাকে তাকে বলা হয় পার্শ্ব শিকল। 6 কার্বন যুক্ত বেনজিন বলয়কে বলা হয় বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর তার সাথে যে অ্যালিফেটিক মূলক যুক্ত থাকে তাকে বলা হয় পার্শ্ব শিকল। এখন স্টুডেন্টরা যেটা প্রবলেম ফেস করে সেইটা হচ্ছে, দেখা যায় যে পরীক্ষায় দেওয়া হলো এই যৌগে পার্শ্ব শিকল কোনটি, পোলাপান মনে করে এটা বোধহয় পার্শ্ব শিকল। তোমাদের ক নাম্বার প্রশ্নে কিন্তু দিবে ভাই এগুলো, যে পার্শ্ব শিকল কি, বেনজিন নিউক্লিয়াস কি। তাহলে কি বলবা তোমরা? 6 কার্বন বিশিষ্ট বেনজিন বলয়কে বলি আমরা বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর তার সঙ্গে অ্যালিফেটিক যে মূলক যুক্ত থাকে তাকে আমরা আসলে পার্শ্ব শিকল বলে থাকি। এটা তো অ্যালিফেটিক মূলক না, কার্বনযুক্ত মূলক নয়, তাই এটা কিন্তু পার্শ্ব শিকল নয়। মাথায় থাকে যেন, এটা যেহেতু কার্বনযুক্ত মূলক নয় ফলে এটা পার্শ্ব শিকল নয়, এইটা যেন মাথায় থাকে। এইবার যে বিক্রিয়াটা আজকে আমরা প্রথমে লিখেছিলাম সেইটা আমরা এখন একটু দেখতে চাই। এই যে সেই বিক্রিয়াটা আমরা এখন দেখতে চাই, এই যে এই বিক্রিয়াটা এখন বুঝতে পারছি আমরা যে যেহেতু মিথাইল গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক, তাই এই বিক্রিয়া যদি আমরা পূর্ণ করি তাহলে 2টা উৎপাদ হবে। এই যে CH3, একটা CH3 যুক্ত হবে অর্থ পজিশনে। একটা বেনজিন বলয়ে 2টা মিথাইল মূলক যুক্ত থাকলে তাকে জাইলিন বলা হয়। এইটা হচ্ছে অর্থ জাইলিন, এটা হচ্ছে অর্থ জাইলিন। আর আরেকটা হবে প্যারাজাইলিন। একটা বেনজিন বলয়ের সঙ্গে 2টা মিথাইল মূলক যুক্ত থাকলে তাকে জাইলিন বলা হয়। এইটা হচ্ছে প্যারাজাইলিন, প্যারাজাইলিন। আর এই হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন
এই যেগুলো 2 অণু করা লাগে, এই জন্য দুটা সিএলের সাথে যুক্ত হয়ে 2 মোল HCl তৈরি করবে। ওকে, তবে খুব সাবধান, খুব সাবধান, সেটা হচ্ছে এইভাবে যদি বিক্রিয়া দেয় তাহলে অবশ্যই একটা অর্থ আর একটা প্যারা হবে। কিন্তু যদি এইভাবে বিক্রিয়াটা দেয় ভাই, এখানে দেখা যাবে তো না? হ্যাঁ দেখা যাবে। এই যে টলুইন দিল, দিয়ে আমাদের মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করতে দিল, এখানে ইউজ করলাম আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে অধিক পরিমাণ শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে অধিক পরিমাণ। তাহলে কিন্তু আর অর্থ প্যারা উৎপন্ন হবে না, শুধু মেটা উৎপাদ হবে। এটা যেন তোমাদের খেয়াল থাকে। এই ভুলটা প্রায় হয় পোলাপানদের। MCQ পরীক্ষায় যখন দেওয়া হয়, এই বিক্রিয়া যখন পূর্ণ করতে দেয় যে এটার প্রধান উৎপাদ কি, অর্থোজাইলিন, প্যারাজাইলিন, মেটাজাইলিন, A+B। পোলাপান গণহারে পূরণ করে A+B। যখন অধিক পরিমাণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করে থাকি তখন অর্থ প্যারা না হয়ে মেটাজাইলিন হয়। কারণটা তোমাদের না জানলেও চলবে, তবু একবার বলছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা তো আসলে ইলেকট্রন গ্রাসী, তোমরা জানো এটা লুইস অ্যাসিড। এটা যখন অধিক পরিমাণ ব্যবহার করি তখন এই সিএলকে তো সে টেনে নেয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রনটাকে টান দেয়। এই কারণে বেনজিন বলয়টা তখন নিষ্ক্রিয় হয়, হয়ে কি দেখলাম আমরা, মেটা নির্দেশক হয়ে যায়, মানে মেটা অবস্থানে পরবর্তী মূলকটা আসলে প্রবেশ করে। হ্যাঁ জুয়েলানা ঠিকই লিখেছ ভাইয়া, মেটাজাইলিন হবে, মনে থাকবে এটা। যখন আমরা অধিক পরিমাণ ইউজ করব তখন এখানে মেটাজাইলিন তৈরি হবে। ওকে, তো আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম ভাইয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে অ্যারোমেটিক যৌগের আমাদের আরো একটা ক্লাস লাগবে আসলে। ওকে, এখানে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা একটু শুধু দেখে নিই কি কি জিনিস আমাদেরকে পড়তে হবে ভাইয়া, জাস্ট একটু দেখে নিব আমরা। তোমরা যে বই থেকে পড়ো কোনো অসুবিধা নাই, আর আমি তো এই নোটগুলোর PDF তোমাদের দিয়েছি, এটারও হেল্প তোমরা নিতে পারো। ওকে, আবার অনেকের কাছে বইয়ের হার্ড কপিও আছে। মোট কথা হচ্ছে শিখতে হবে, তুমি যেই প্ল্যাটফর্ম থেকেই শিখো না কেন, শিখলেই হলো। আর আজকাল তো ভাই শেখার অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায়। এগুলো তো গত ক্লাসে হাকেল নীতি, বেনজিন অ্যারোমেটিক যৌগ, পিরিডিন অ্যারোমেটিক যৌগ কেন, ফিউরান অ্যারোমেটিক যৌগ কেন, ন্যাপথালিন দিয়েছে কত সালে দিয়েছে এগুলো, ফেনল অ্যারোমেটিক কেন, নিচের কোনটি অ্যারোমেটিক কেন, অ্যারোমেটিসিটি গতদিন হয়েছে যে 500 শিকলার অ্যারোমেটিক নিউক্লিয়াস হয়ে গেল। আলকাতরাটা আসলে গুরুত্বপূর্ণ না তোমাদের জন্য। এই যে বেনজিন প্রস্তুতি গত ক্লাসে করেছি, এই কোশ্চিনটা আমরা করবো আর কি, করবো যে একটা বেনজিন মধ্যে 3টা দ্বিবন্ধন ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ডে এই কোশ্চিনটা দিয়েছিল, এইটা আমরা আগামী ক্লাসে করব অবশ্যই। বেনজিন থেকে নিম্নের যৌগগুলোর প্রস্তুতি, টলুইন গতদিন হয়ে গেছে, ব্রোমোবেনজিন হয়ে গেছে, ডাইফিনাইল হয়ে গেছে, অ্যাসিটোফেনন হয়ে গেছে, নাইট্রোবেনজিন হয়ে গেছে, আজকে মেটাজাইলিন হয়ে গেল। আমাদের বাকি আছে কি, এখানে 2টা যৌগ বাকি আছে, গ্লাইঅক্সাল। এটা আমরা করব যে বেনজিনের সাথে ওজন বিক্রিয়া করলে গ্লাইঅক্সাল, এটা দেখবো আমরা আগামী ক্লাসে। আর বেনজোইক অ্যাসিড যে তৈরি হয় এটা খুব গুরুত্বপূর্ণ, এইটা আমরা আগে ক্লাসে দেখবো। এই যেগুলো আমাদের হয়ে গেছে একটু দেখবা তোমরা, যে মেটাজাইলিন যেটা কথা বললাম, গাঢ় নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, উডস ফ্রিডেল ক্রাফট কেন, এইসব কৌশল থেকে। এই যে আজকে আমরা পড়লাম অর্থ প্যারা ও মেটা নির্দেশক গ্রুপ কাকে বলে, এখানে লিখে দেওয়া আছে দেখো বা। সাধারণত কোনো মূলকে পাই বন্ধন থাকলে ওই মূলকটা মেটা নির্দেশক হয়, উন্নতায় অর্থ প্যারা। এই যে কৌশলগুলো কিন্তু সেরকম ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছিলাম গতদিন, যে কৌশলে তোমাদের প্রবলেম হবে সেটা আমাকে জানাবা। এই যে মেটা নির্দেশক কেন, এই যে ব্যাখ্যা, অর্থ প্যারা কেন, এই যে দেখো ব্যাখ্যা। আবশ্যীয় ফল আর মেসোমারিক ফল খুব গুরুত্বপূর্ণ, আগামী ক্লাসে আমি তোমাদের বুঝাবো। বেনজিন সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী মূলক কি, আজকেই শিখলাম আমরা। যে যারা বেনজিন বলক ইলেকট্রন দেয়, মানে অর্থ প্যারা নির্দেশক হয়, তারা সক্রিয়কারী, যারা নেই তারা নিষ্ক্রিয়কারী। এই রূপান্তরগুলো আগামী দিন করাবো। এই রূপান্তরগুলো করাতে গেলেই একটা চমৎকার এই বিক্রিয়া সব করবো আগামী দিন। এই জন্য বললাম না একটা ক্লাস লাগবে ভাই। এই যে অনুরণের সংজ্ঞাটা দেওয়া আছে, মানে রেজোনেন্স, এগুলো আমি সবই করাবো আগামী দিন। দেখো একটা কোশ্চিন, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি আমি। রাজশাহী বোর্ড 2010-এর প্রশ্ন ভাইয়া এটা। তখন কিন্তু সৃজনশীল প্রশ্ন ছিল না, তারপরও দিয়েছে। দেখো C8H যৌগটি
ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের লাল বর্ণ বিনষ্ট করে। যৌগটি অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে। যৌগটির গাঠনিক সংকেত লিখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়া দেখাও। দেখো তখন সৃজনশীল ছিল না, তারপরও দিয়েছে। এটাও আমরা আগামী ক্লাসে আলোচনা করব, অর্থাৎ আগামী ক্লাসে আমরা অ্যারোমেটিক যৌগের বাকি অংশটুকু কমপ্লিট করব। আর রুমে একটু পড়ো ভাইয়া, আগের ক্লাসগুলো করো। তারপর ধরো কোনো ক্লাসে একটু প্রবলেম হলে সেকেন্ড ইয়ার গ্রুপে তোমরা অ্যাড আসো, সেখান থেকে ক্লাসগুলো একটু বের করে দেখো। আমার বিশ্বাস অর্গানিক কেমিস্ট্রি খারাপ লাগবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।